ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। সরি আমার এই ভিডিওটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল। যেমনটা কি আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমি আমার এই বিয়ে বা বউ ভাত মেহেন্দি দাঁতে সবকটা গল্প স্টোরি টাইম করে এক্সপ্লেন করবো, কিন্তু আমার পরবর্তীকালে গিয়ে মনে হয় যে আমি যে স্টোরি টাইম ভিডিওটা শুট করে রেখেছি সেটা তো প্রথম কথা অনেকটা বড়, এবং আমি একটা টপিক হয়তো অনেকক্ষণ ধরে এক্সপ্লেন করেছি। সেটার বদলে আমি একটা কাজ করতে পারি, আমার বিয়ের খুচকাজ কিছু ভিডিও ছিল সেগুলো আমি একসাথে করে সেটা আমি পোস্ট করার চেষ্টা করতে পারি, এবং সেটা আমি জোগাড়ও করি আমার বন্ধুদের কাছ থেকে। তো এরপরে আপনারা যে ক্লিপগুলো দেখবেন সেই ক্লিপগুলোর জন্য স্পেশালি থ্যাঙ্কস টু মান্না যদি সত্যি ভিডিওগুলো না তুলতো, ও ছোট ছোট কিছু ও আমার বিয়ে বা মেহেন্দি বা বউ হাতে ছোট ছোট মুভমেন্টস এমন তুলেছে যেগুলো হয়তো ভিডিওগ্রাফারই তোলেনি। তো আমার বিয়েতে প্রত্যেকটা সিচুয়েশন বা প্রত্যেকটা ছবির ও বিহাইন্ড দ্য সিনস কালেক্ট করেছিল, যেগুলো হয়তো ভিডিওগ্রাফার নিজেও করতে পারতো না। ও ভিডিওগ্রাফারের পিছন দিয়ে ভিডিওগ্রাফারের বিহাইন্ড দ্য সিনস কালেক্ট করেছে। তো এটার জন্য সত্যিই থ্যাংক ইউ। এবারে আমি আমার ক্লিপসগুলো শুরু করবো। মান্না ব্লগস কর, এদিকে দেখা, আরে মান্না ব্লগস কে দেখা। এই কেউ কি বলে মেয়েটার বিয়ে? এই মেয়েটার কালকে বিয়ে, কিরকম মুখ চোখ মাখাচ্ছে। সবজিটা খাইয়ে দিয়ে গেছে, আমি মুখটাও মুছিনি, এই তুই আগে একটু মুখে বসে আছি। আগে সঞ্চিতার নাম নিবি। এই স্যার ওদিকে আরো কাজ চলছে। এই প্রিয়া, সবজিটা বললেই পালিয়ে যাবো। এই প্রিয়া তুমি কি বাড়ি রিঅ্যাকশন ছিল? আমরা তো ওরকমই রিঅ্যাকশন ছিল ওদের। হ্যাঁ আমি তো প্রায় 5 ঘন্টা ধরে বলছি তুই সত্যি বিয়ে করবি, তুই সত্যি বিয়ে করবি। হ্যাঁ কি মারছিস? কালকে চলে আয়, এসে কালকে লাইভ হবে। তো ওরা শাড়ি পরে কেন বসে আছে? আমি কি করতে শাড়ি পরে আসবো যদি ওর শুটিং থাকে? এই আমি কিন্তু পরিণতি এই করছি। ওটা আবার কি? ওটা একা পড়ে আছে। কি একা পরে আছে? সঞ্চিতাও তো শাড়ি পরে এসেছে। সঞ্চিতাও তো এক শাড়ি পরে এসেছিল। সঞ্চিতাকেই তো কালকে ভালো কিছু বলতো, কিন্তু বেচারা করতে পারেনি জিডি বিয়ে বলে। ও কি সুন্দর ভিডিও করছিস, আমি পাঠিয়ে দিস তো ভিডিওগুলো। লাস্ট ক্লিপটা আমি একজনকে কনভিন্স করছিলাম যে আমার অ্যাকচুয়ালি বিয়ে এবং তাকে আসতে হবে। সেটা হচ্ছে আমার ছোটবেলাকার বান্ধব। সে আমার বিয়ের আগের দিন পর্যন্ত বিশ্বাস করতে পারছিল না যে আমি অ্যাকচুয়ালি বিয়ে করছি। আমার মেহেন্দির দিন রাত্রিবেলা আমার টাইমের ভীষণ গন্ডগোল হয়ে গেছিল। আমার যে মেহেন্দি আর্টিস্ট ছিল সে আমার বান্ধবী বাই দেবে, তার সাথে আমার যখন আলোচনা হয় তো সে আমাকে বলেছিল তুই যে মেহেন্দির ডিজাইনটা চুজ করছিস সেটা তোর করতে করতে মোটামুটি 4 ঘন্টা সময় লেগে যাবে। তো আমি সেই অনুযায়ী টাইম ফিক্স করেছিলাম, ভেবেছিলাম যে 3:30টার সময় বসলে 7:30টার সময় হয়ে যাবে মোটামুটি। পরে মনে হয়েছিল যে ঠিক আছে 4:30টার সময় বসেছি, 8:30টার সময় হয়ে যাবে। পরে ও আমাকে বলে যে তোদের গল্পের জন্য আমার ডিলে হয়ে যাচ্ছে। তারপরে আমার মনে হয়েছিল যে ঠিক আছে অ্যাটলিস্ট 9:30 11টাই বেজে গেল। তো এরপরে কাঁচা মেহেন্দি হাতে নিয়ে কোনো কাজ করতে পারছি না, এই অবস্থা আমাকে ফ্রেশ হতে হতো, খাবার খেতে হতো এবং ঘুমাতে হতো। তো এই কাজগুলো পুরোপুরি আমার পিসি কভার করেছিল। আমার মেকআপ তোলা থেকে শুরু করে আমাকে ময়শ্চারাইজার মাখানো, সিরাম মাখানো সবকিছু পিসি করেছিল, তারপরে খাওয়ানো। তো এরপর আমার ওই মেহেন্দি হাত নিয়ে ঘুমাতে ঘুমাতে ভীষণ লেট হয়ে যায়। আলটিমেটলি যখন আমার মেহেন্দিটা কোনো রকম যখন শুকায় আমি তখন একটু ঘষে ঘষে ঝেড়ে ফেলে দিই, তখন 2টো বাজে। আমি 2টোর সময় ঘুমিয়ে আবার 3:30টার সময় উঠি। ওই ফিলটা খুব অদ্ভুত ছিল যে বিয়ে করছি, বাট শাখা পলা পড়ার পর আমার অ্যাকচুয়ালি ফিল হচ্ছিল যে হ্যাঁ আই থিঙ্ক আমি সত্যিই বিয়ে করছি। তারপরে পুরো জিনিসটা পুরো দৌড়াতে দৌড়াতে কন্টিনিউ হয়। এরপরে আমি ক্লিপ অ্যাড করে দেবো। ভাই তো বিয়ে করে নিল। কি খুশি! কে তুই বিয়ে করে পালাবি? মান্না ব্লগস। ও ফটো উঠছে। কে তোর কবে হবে? তো মুখই দেখা যাচ্ছে না। হবে না। কেন তুই বলছে কেন? ঠাকুমা কাকিমার উপর বিশ্বাস হচ্ছে না, ভরসা হচ্ছে না। কিরে এত ভারী হয়ে গেলে তোকে তুলবে কি করে? এই এর নেমন্তন্ন ক্যান্সেল। এই তোর বিয়ে হয়ে যাবে, তুই পালাবি। পালাবে চার লেসবিয়ান অ্যালিগেশনটা লাগ। এটা নাকি গায়ে 700 টাকা নিয়েছে। আমি না দাম দেখে আমার মুখটা আর আমি চয়েসই করতে পারছিলাম না, ওই যে ওর ক্রেডিট। দেখছেন গাইস, এই যে ফটোগ্রাফার সব সামনে ঘুরে কেন? সাইড হ, পিছন হ। আচ্ছা এরকম করো। আরে না 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 এরকম করো। হ্যাঁ নামে কেক মার। হ্যাঁ তুই এরকম কর। এই তো গগনে চুম্বন দেখি এটা করুন করে গগনে চুম্বন। গাইস মান্না ব্লগস ইজ হিয়ার। আমার তো ঘুম পাচ্ছে ঘরে বাড়িতে এই সময় দুপুরবেলা। নীল গ্রাম নিতে পারি, তো একটা নষ্ট হয়ে
দেখেন সিগন্যালের সিগন্যালের চাপ আলতা পড়া চলছি আর কি গানও চলে ভোলে বাবা সালাম আলাইকুম। কিন্তু এই গানটা চালালি কেন? ভিডিও করতে সিরিয়াসলি বিয়ে হচ্ছে না। হ্যাঁ আমি বিয়ে করছি মিউজিক ভিডিও। আপনারা নিরাশ হবেন না গাইস, আপনারা রিয়েল বিয়ে না জুয়েলারি অ্যাড জুয়েলারি এড চলছে গাইস। ভদ্র সব তুই এই গানটা পড়ে না ব্যানার্জি আরে ব্যানার্জি এই এর নেমন্তন্ন ক্যান্সেল। আমাকে কালকে 2-3 জন জিজ্ঞেস করছে তো ওর বিয়ে এরকম ভাবে আরে আমাকে একজন বলেছে আমার ক্রাশের বিয়ে হয়ে যাচ্ছে। হ্যালো হ্যাঁ আপনাদের ক্রাশের বিয়ে হয়ে যাচ্ছে। আরে সঙ্গীরা তো ভালো হতো না ভাই আমার হোয়াটসঅ্যাপে সত্যিকারের অনেকজনের ক্রাশ ছিল ওর উপর। ও তুই তো তোমরা লাগাও না, কলা গাছটা লাগাতে শুরু করো। আমি লাগাতে পারবো না। তো এই সময় গাইস বিয়ে বাড়িতে ফুল বাওয়ার লেগে গেছে। তো আমি এখানে অনেক চেষ্টা করছি একটা ফেক রিয়াকশান দেওয়ার। ভেতর ভেতর আমার এত হাসি পাচ্ছিল, আমি কিচ্ছু করতে পারছিলাম না। সবাই হাসবে নাকি চুপ থাকবে বুঝতে পারছিলাম না। এর মাঝখানে আমি শেষ অবধি হেসেই দেবো। তুই এটাকেও হ্যাঁ এটাকেও তুই ভিডিও কর। ভিডিও করো না মেমোরিজ। তুই ব্লগ বিয়ে বাড়ি হচ্ছে পয়সা তুই তো কন্টেন্ট তৈরি করছিস সত্যি ওকেই পয়সা দেওয়া উচিত ছিল। বিয়ে বাড়িতে ফুল বাবা বিয়ে বাড়িতে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন বাবা আমরা এসে গেছে এসে গেছে খালি আমাকে নিচ্ছে। अगर मैं यहाँ होती तो बोलती जाना है तो जा। এই সিলের উপর দাঁড়িয়ে না চোখে দেখতে পাবো এই না। সিল ফাটানো ঠিক আছে এটা এটা বলতো কটা আঙুল এটা বল বল কটা কটা বল 6টা ঋতিক রোশন। এই জল একটা না না এগুলো হাতের মধ্যে কি শ্রী এটা কি মানে বিয়ে দেখিসনি নাকি? এটা দিয়ে বরণ করা হয়। ছিলাম ও তা 6 হয়ে গেল তো জয় হলো এটা সাত ফালা মাইরি সাত সাতটা বাজে না কন্টিনিউ বাজাবি। এই শাক বাজছে সবই শর্টকাটে হচ্ছে থালা উলু দে তোর বক্সটা গান বাজা না। উলু দে দে হ্যাঁ এটা উলু দিতে জানে না। কেমন চলছে? দেখলেই আমি এরকম এরকম করে যাই। মানে যে সিপিএম করে তাহলে রেট হ্যাঁ কি করে এর জন্য যেতে দে এই ভেঙেছে গোল করে ভেঙেছে এই সাবাস। এবার তোমরা রেডি থাকো পা দিলেই ভেঙে যাবে। রেডি গোড়ালি দিয়ে এই গোড়ালি 1 2 3 এ হলো না আরেকবার ভেঙেছে ঢালছে গাইস ঢালছে বলছিল ঢালবে না খালি ফটো তুলবে যাই হোক ওম নমঃ শিবায়। নমঃ শিবায়। এই তো ওয়াটারপ্রুফ মেকআপ রে মুখে তো জল বসছেই না মুখে তো জল বসছেই না রে তোর। গাইস আজকে আমার বিয়ের দিন, এখন থেকে ব্লগ শুরু হচ্ছে। ঠিক আছে আমার মুখের কালার এক আমার গলার কালার এক, কারণ আমাকে পুরো হলুদ দিয়ে রং রয়েছে। ম্যারিনেটেড মাছ, এই যে ম্যারিনেটেড মাংস আর এই যে ম্যারিনেটেড ও না খাসির রং উঠে ও না ওটা পাটা। এ গাইস এই যে মেয়ে ছেলে শুয়ে পড়েছে, হ্যালো গাইস ও তো শুয়ে আছে ওকে দেখা এই সেফটি বেরুলি তুই আরেকবার বল ডায়লগটা। না কিছু জিনিস একবারই আসে যেমন বিয়ে যেমন অরিত্তর মাথার ক্লিপ
গাইস ছেলেরা যে ক্লিপ করে হলুদ পুরো আমার তো গাইস আরে জিনিসটাকে এরকম করে দে না হলুদ, বেশি অ্যাসিড লাগে আহ, ওকে কালার গজার কালার কি আরে হলুদ পারবেন কুকি কিছু লাগেনি। এখন খেতে চলে এসেছি আর গন্ধ খুব সুন্দর বেরাচ্ছে। খিদে পেয়ে গেছে বড্ড বেশি। খাবার নিয়ে কি এক্সপেকটেশন? আমি রান্নার ইয়েকে চিনি, তাই আমি জানি যে খাবার ভালো হবে। কি অবস্থা আমি খেতে পাচ্ছি না এরা আমাকে এইসব দেখাচ্ছে কি অসভ্য ভাই মানে বরের চারপাশে ঘোরানো হচ্ছে, 7বার ঘোরানো হয় আর বর অনেক চেষ্টা করছে দেখার। আরে সানাইটা বন্ধ করে বান্ন বান্ন গানটা চালা। এই 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 সিচুয়েশনটা দেখে সত্যি খুব চেষ্টা আমার চলছে একটা মুখটা মিউজিক দেখার। মনে পড়ে গেল। হয়ে গেছে প্রিয়া চশমা পরেছে দেখতে পাচ্ছিস রানা পাতা সরিয়ে দিল তো। আচ্ছা বিয়ে আচ্ছা করছিস রানা তো স্ট্যাচু হয়ে গেছে কিউ তুই বিয়ে করে পালাচ্ছিস? ফিল্ডিং সেট ফিল্ডিং সেট এই যে গন্ধ শুকাবে না ফিলিং সেট গন্ধ আছে আরে মুখে ভেতর এই শোকাশুকি চলছে। একে শোকাচ্ছে ওকে শোকাচ্ছে। এরপরে যেটা হয় সেটা পুরোপুরি আমার কাছে সারপ্রাইজ ছিল। ফেসবুকে অনেক ক্লিপস দেখেছি ব্রাইডরা এরকম উঠতে গিয়ে পড়ে যায়, তো এইটা ভেবে আমার খুব ভয় করছিল, কিন্তু ওরা আলটিমেটলি তুলে নেয়। আর এইটা আমার লাইফের বেস্ট মুমেন্ট হয়ে থেকে যাবে। ওয়েলকাম টু মুখার্জি ব্লগস এই যে গাইস আমার বর কেমন লাগছে আমার ভিডিওটা দেখতে কেমন লাগছে না হঠাৎ করে আমার কাছে ফোনটা নিয়ে নিল, আমি বুঝতে পারলাম না আমার কাছে এই ফোনটা নিয়েও কি করার চেষ্টা করছে। যাই হোক কিছুক্ষণ পরে আমি দেখলাম ওই ফোনটাকে নিয়ে একটা ময়দান তৈরি হয়ে গেছে, যুদ্ধের ময়দান, মানে লিটারালি কোনে যাত্রী আর বরযাত্রী শুয়ে পড়ে মারামারি করছে। মানে আমার দেওর একদিকে আমার বন্ধুগুলো আরেকদিকে, আমি দুজনকেই থামাতে পারছি না। কি হয়েছে কিছুক্ষণ পরে রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে আমি যে ঘরটায় সাজছিলাম, এই ঘরটা এতক্ষণ ধরে দেখিয়ে আসছি, সেই ঘরটায় তালা দিয়ে দেওয়া হয়েছে, কারণ সেই ঘরটা আমার অনেক পার্সোনাল জিনিস আছে, গিফট চিফট ওখানে ঢুকিয়ে রাখা হচ্ছে। এবং সেই ঘরটার মধ্যে আমার বরের জুতো আছে, আমার বন্ধুরা সেই জুতোটা লুকিয়ে ফেলেছে। এবং এখানে একটা নোটিসেবল কথা হচ্ছে আমার বর অ্যাকচুয়ালি 4টে জুতো কিনেছিল, 4টে জুতো নিয়ে এসেছিল, যেটার মধ্যে 2টো জুতো অলরেডি আমার বন্ধুরা খুঁজে বার করে ফেলেছে এবং ঢুকিয়েও দিয়েছে জিনিসটা। তো সেই চাবি তো ওরা কিছুতেই দেবে না, ওই দরজা ওরা কিছুতেই খুলবে না, এবং বরযাত্রী বর সবাই মিলে ওদের কাছে প্রেশার দিচ্ছে যে যেভাবেই হোক চাবি দাও। তো ওরা অনেক ভেবেছে যে কাকে কি নিয়ে টানাটানি করা যায়, কারণ এবার এখানে একটা খুব সেরা বিষয় ছিল, যেহেতু আমার বাড়ি এবং ভেনু দুটোই একদম পাশাপাশি, তো আমাকে জুতো পরতেই হয়নি। আমি বিয়ের জুতো কেনা সত্ত্বেও আমি জুতো পরিনি, আমার জুতোটা পর্যন্ত আমার বাড়িতে একদম নিচে এমন একটা জায়গা ছিল যেখানে ওরা পৌঁছাতে পারবে না। এবার ওরা অনেক চিন্তা করলো যে কোন জায়গাটা আঘাত করা যায়। হ্যাঁ, প্রিয়ার ফোনটা নিয়ে আমরা টানাটানি করি, তাহলে হয়তো প্রিয়া ওর বন্ধুদেরকে গিয়ে বলবে যে না তোরা জুতোটা বার করে দে, আমার ফোনটা আগে। আমিও সেরকম বললাম ঠিক আছে ফোনটা নিজের কাছে রেখে। যাই হোক আমি প্যানিক করে বিয়েতে বসে কোনো রকম ফোনটা আদায় করেই নিয়েছিলাম। আলাবদল শুভ দৃষ্টি এবং বাকি সব জিনিস হওয়ার পরে একটা ব্রেক হয়, ওই সময়কার এটা হচ্ছে ঘটনা ছিল। আর এই জুতো চুরির বাকি গল্পগুলো একদম পুরো গুছিয়ে আমি এর পরে বলবো। একটা ফটোশুট হলো, তারপর এখন সবাই দাঁড়িয়ে রয়েছে। যে টাকাটা দিয়েছে না, এই টাকাটা, এই যে টাকাটা, এটা এখানে কিন্তু আমার। কোনটা এখানে যে আরেকটা ব্যাগে প্লাস্টিক ছিল, কোথায় গেল? ওই তো নিচে রাখা। আচ্ছা দেখি আরে গ্রুপ ফটো দেখা ভাই। ওটা আমরা নিয়ে নেবো। জুতোর বদলে এটা দেয়নি তো, জুতোর বদলে কি দেবে কি মনে হয়? জুতোর বোতল আমার মনে হচ্ছে আমরা যদি জুতোর বিকল্প ব্যবস্থা করে আমরা কালকে সকালবেলা গাড়িটা নিয়ে নেবো, যে গাড়িটা এসছে, চাকালি। কারণ জুতো ছাড়াও যেতে পারে, গাড়ি ছাড়া তো যেতে পারবে না। হ্যাঁ এটা ভালো আইডিয়া। এইভাবে পোজ দিচ্ছি সবাই মিলে। বাহ বাহ রে বাহ। তুই আর কি মারতে মারতে ভালোই বিয়েটা করে ফেলছিস রে। তুই কখন যাবি ভাই? এই যে এই ব্যক্তিটি আমার বিয়ের হাফের বেশি ভিডিওতে না থাকলেও আমার বিয়ের কাজকর্মের পেছনে ভীষণভাবে ছিল।
থাকবে থাকবে। এই ভিডিও তোলা হচ্ছে, সঞ্চিতার কিন্তু খুব খারাপ লাগছে। ও এই যে দুঃখের পিছনে এই যে কষ্টের হাসি। গাইস বিয়ে হয়ে গেছে, বান্নর বিয়ে হয়ে, আরে পালাচ্ছে। আমি ওটাই পালাচ্ছি। দাদা আরে ভাই তোর ছবি তো এতক্ষণ লাগা হয়ে গেছে ইনস্টাগ্রাম। ভালো তুলেছে, জিমটা এমনি এমনি করে না কিন্তু। নিজের বিয়ের ক্লিপ দেখে নিজেই এত ব্লাশ করছি। যাই হোক, এরপরে আমার বিয়ে শেষ হয় মোটামুটি 11:30টার সময়, আর আমার ফটোশুট শেষ হতে হতে প্রায় 2টো বেজে যায়, এবং সময়ের সাথে সাথে আমার গলাটাও একেবারে ভেঙে গিয়ে শেষ হয়ে যায়। তো আর গায়ে হলুদের ভাই আমার ওরকম পরে ছবি তোলার ইচ্ছে ছিল, করতেই ভুলে গেছি। ভাবছি আর একবার কালকে গায়ে হলুদ করে নিই। তো এর মাঝখানে কয়েকটা গল্প যেটা আমি ছোট ছোট করে বলছি, আমার জুতো চুরির গল্প, আরে আমার না, আমার বরের জুতো চুরির গল্প। সেটা হচ্ছে ফার্স্টে তো ওরা মানে আমার বর 4 জোড়া জুতো এনেছিল, এবং 2টো জুতো ওরা অলরেডি কোনো রকমে নিয়ে নেয় আমার দেওয়াদের কাছ থেকে হুজুর করে। তো তারপরে ছিল 2টো জুতো। তো রাত্রিবেলা আমাদের যে সিংহাসনটা ছিল, আমরা যেখানে ফটোশুট করছিলাম বা বউ বাসার জায়গা, তার পিছনে নিচের মধ্যে ওটা লোকানো ছিল। তো ওইটা অরিত্র কোনোভাবে তুলে নেয়। তো 3টে জুতো ডান। তো এইবারে যখন ভিডিওটা আমার বরকে দেখানো হয়, আমার বর একটা এমন রিয়াকশন দেয় যেটার জন্য আমরা সবাই বুঝতে পেরে গেছিলাম যে ভাই এইটাও আই গেস ওর রিয়েল জুতো নয়। ও একটা হিন্ট দিয়ে দেয় অরিত্রকে, যেটা ওর সব থেকে বড় ভুল ছিল। অরিত্র আর আমার বর কাইন্ড অফ সেম ক্যাটাগরির এবং সেম টাইপের নট ইজি টু হ্যান্ডেল টাইপের মানুষ। ও নিজেও যেরকম জেদি, অরিত্র সেরকম জেদি, আমাকে খুঁজে বার করতেই হবে। ও তাকে বলছে 4 জোড়া জুতো আছে, আরেক জোড়া জুতো বুঝতে পারলে তুই খুঁজে দেখা। না ভাই, না ভাই। পরের দিন যখন আমার বিদায়ের রিচুয়ালস গুলো হচ্ছে, তো তখন আমার জামাইবাবু, এবং আমার জামাইবাবু বলতে মানে আমার বড় ননদের বর আর কি, জামাইবাবু এবং দেওর দুজন মিলে আর কি আমার যে সুটকেসটা সবকিছু ওরা গাড়ির টিকিটে ধোকা ছিল। ওই সময় অরিত্রকে ওখানে দাঁড়িয়ে পড়ে, এবং আমার জামাইবাবু এবং আমার দেওরকে বলে যে আমি এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু ওখানে ভেতরে না প্রিয়ার পিসি তোমাদের দুজনকেই ডাকছে। ওরা দুজনেই চলে যায়। কি আর করার আছে, ওখানে তো আর কিছু বলার নেই, প্রিয়ার পিসি ডাকছে তো যেতেই হবে। ব্যাস, অরিত্র সুন্দর করে ওখান থেকে জুতোটা তুলে নেয়। তারপরের ঘটনা আপনাদের সামনে। বেচারা একদম ফেসে গেছিল। বেচারা দিদি মানে আমার ননদ, আমি, কেউ ওর পাশে ছিল না। সবাই মিলে ওকে, ও শেষে বলছে ঠিক আছে আমি বসেই পড়ছি, তোদেরকে ছাড়তে হবে না আমায়। আমি এর আগে যতগুলো বিয়ে দেখেছি বা বিয়ের সিচুয়েশন দেখেছি, আমি সবসময় একটাই কথা বলতাম যে আমার যখন বিয়ে হবে আমি বিদায়ের সময় একটুও কাঁদবো না। তো তখন আমি সবাই বলছি যে বলছিস ঠিকই, কিন্তু যখন আলটিমেটলি তোর বিদায় হবে তখন তুই কেঁদেই ফেলবি। তখন আমি রিপ্লাই করতাম ঠিক আছে দেখ লেঙ্গে। তো আমার বিদায়ের দিন আমার রিয়াকশন কিছুটা এরকম ছিল। চলে যাচ্ছে। আরে না না, নাচতে নাচতে যা, মন কই রে? যা। এর পরের ইয়েটা আরো কি আমার পানি কোথায়? এভাবে নাচতে নাচতে এই যে গাড়িওয়ালা আর এই যে কাচরা। তো আমার কাছে বিদায় সময় না কাটার জন্য একটাই কারণ ছিল, সেটা হচ্ছে আমি চাইনি আমি যখন বউ হয়ে অ্যাজ আ বৌমা যখন ওই বাড়িটা এন্ট্রি নেবো, আশেপাশে যখন পাড়ার লোক দাঁড়িয়ে থাকবে, কিছু কিছু আত্মীয় দাঁড়িয়ে থাকবে যারা আমাকে কখনো দেখেনি, প্রথমবারের জন্য দেখছে, তারা যখন আমাকে দেখবে ভাই তাদের যেন মুখ থেকে এই একটা রিয়াকশন আসে যে ক্যা বহু লায়া হে ভাই, ক্যা বহু লায়া হে, ওয়া ওরকম একটা রিয়াকশন আসে অ্যাটলিস্ট, মানে যারা বলতে পারে। আর আমি বেসিক্যালি ওই বাড়ি বড় বউ, ও ভাই বাড়িতে ঢুকছে, একটা আলাদাই রিয়াকশন দেবে ওরকম একটা আমার খুব আশা ছিল, এবং সবাই দিয়েও ছিল। যাই হোক ছিল, কারণ আমি সারা রাত ঠিক করে ঘুমাইনি। আমি চাইলে আমার ওড়নাটা খুলতে পারতাম, আমার চুলটা খুলতে পারতাম, একটু হালকা হতে পারতাম, এবং তারপরে আমি একটু ঘুমাতে পারতাম, বাট আমি ঘুমাইনি, এবং আমি চুলও খুলিনি। আমার হেয়ার স্টাইল যেরকম ছিল সেরকম একদম পারফেক্ট রাখার চেষ্টা করেছিলাম, কারণ একটাই ছিল আমার বধূবরণের সময় যেন আমার ভিডিও ভালো আসে এবং আমার ছবি ভালো আসে, এবং যেন সবাই দেখে বলে
এক্স্যাক্ট সেম চুল, সেম ওড়না, সেম মেকআপ নিয়ে গেছি। কাঁদিনি তাই মেকআপ ঘাটেও নি, মুখ শোকায়ও নি, ঘুমাইনি, বাট নিজেকে বুঝিয়ে নিয়েছিলাম জীবনে একবারই আসবে এই দিনটা। আমি জানি আমার ব্যাকগ্রাউন্ড বদলে গেছে, সকাল হয়ে গেছে, আমি কাল সকালবেলা গল্প বলতে শুরু করেছিলাম, রাত হয়ে গেছিল, তারপরে আজকে নেক্সট দিন হয়ে গেছে, আমি এখনো অব্দি গল্প শেষ করতে পারছি না। ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করবো, ব্যাকগ্রাউন্ডটা অন্য জায়গার টপিক, ওই ব্লগটা বোধহয় আমার জন্মদিনের সময় আসবে। যাই হোক, তো এবারে আমি শ্বশুরবাড়িতে যাই, শ্বশুরবাড়িতে মোটামুটি আমাদের ওখানে কাল রাত্রিটা শুরু হয় মোটামুটি বিকেলবেলা থেকে, যখন সূর্যাস্ত হয়ে দুপুরবেলাটা আমার বড় আমাকে খাইয়ে দিয়েছিল, তারপর আমি বিকেলবেলা ঘুমিয়ে পড়েছিলাম। আমি বলেই দিয়েছিলাম যে দেখো ভাই আমাকে কেউ ডাকবে না, আর আমি একদম নেক্সট দিন গিয়ে উঠবো, আমার খাওয়ার দরকার নেই, আমার ঘুমটা ভালো হওয়া খুব মানে ইম্পর্টেন্ট আর কি। তো তাও বিকেলবেলা আমাকে মানে রাত্রিবেলা আর কি, তাও আমাকে রাত্রিবেলা দেখছি আমার শাশুড়ি মা মানে মা আর কি তুলে দেন, দিয়ে বলে যে ভাই কিছু একটা খেয়ে নাও। হ্যাঁ, আচ্ছা, তখন আমার অ্যাকচুয়ালি ফিল হয় যে আমি শ্বশুর বাড়িতে আছি, আমি আর বাপের বাড়িতে নেই। এবার আমার বৌভাত হয়, তো বৌভাতে আমার বৌভাতটা খুব হু করে সেই ঝড়ের মতন করে চলে যায়। কিভাবে যে আমার বৌভাত হয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। ঘুম থেকে উঠলাম, উঠে আমার 10টা-11টার সময় রেডি হওয়ার কথা ছিল। হঠাৎ দেখি মানে ওই যে আমার কপাল, আমি পাঞ্চুয়ালি চলতে যাবো, ইউনিভার্স আমার সাথ দেবে না কখনো। মানে আমি আমার বিয়েতে দেখলামই না যে মানে কোনো একটা কাজ আমার একটু পাঞ্চুয়ালি হলো। যাই হোক, তো আমি সকালবেলা উঠলাম, আমি ফ্রেশ হলাম, আমি ভাবলাম যে ঠিক আছে আমি এবারে যেভাবেই হোক 11টা-11:30 মধ্যে রেডি হয়ে যাবো। বাড়ির পাম্প খারাপ হয়ে গেল, বাড়ির পাম্প খারাপ হয়ে গেছে, আমি স্নান করতে পারবো না, মানে সবকিছুতে মানে ফেস ওয়াশ করতে হবে, সবকিছুতে আমার জল লাগবে। এবার আমি জলটা কোথা থেকে পাবো? তারপরে সেই পাম্প ঠিক হতে হতে মোটামুটি 1টা বেজে গেল, এবং আমি রেডি হয়ে বেরোতে বেরোতে 2টো কি 2:30 বেজে গেল। ঠিক আছে, দুটো বেজে গেল আর কি, 1:30-2টো এরকম বেজে গেল। তো কোনো রকম আমি ভেন্যুতে গিয়ে পৌঁছালাম। এবার এর মাঝখানে আরেকটা প্রবলেম হতে শুরু করলো। সেটা কি, যে না আমার মেকআপ আর্টিস্ট, আমি মেকআপ আর্টিস্টকে টাইম দিয়েছিলাম, আমি এইটা নিয়ে এটা আলাদাই ভিডিও বানাবো, সেটা ফেসবুক বা ইনস্টাগ্রামে ছাড়বো। আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম আমার বৌভাতের মেকআপ আর্টিস্টকে নিয়ে, খুবই মানে সে মেকআপ করেছিল ঠিকই, কিন্তু আমি পরপর বলতে থাকছি। তার আসার কথা ছিল 3:30, আমি টাইম দিয়েছিলাম যে আমি 3:30 সাজতে বসবো। সে 1টা থেকে ভেন্যুতে চলে এসেছে এবং আমাকে কন্টিনিউ কল করে ডিস্টার্ব করে যাচ্ছিল। আমি যে আমার সাজ করবো, আমি মেকআপটা করছি, আমার না ভেতরে তো প্যানিক হচ্ছে। আমার না মানে আমার ভীষণ টাইম অনুযায়ী চলতে ভালো লাগে, বা আমার মানে অন্যকে ডিস্টার্ব করতে ভালো লাগে না, বাট ও আমাকে ওই দিন এত ডিস্টার্ব করছিল। আবার মানে আমি সত্যি আমার ফিল হচ্ছিল যে আমাকে বলি যে তোমার তো এই টাইমে আসার কথাই ছিল না, তুমি কেন আমাকে এভাবে ফোন করে ডিস্টার্ব করছো? তাও ওই যে আমার অতিরিক্ত ভালো মানুষই কিছু একটা আমি মুখ দিয়ে বলতে পারিনি যে ভাই তুমি 3:30 সময় আসতে বলেছি, তুমি 1টার সময় কেন এসেছো? সে তো আগে থেকে এসে মানে আলাদাই ডিস্টার্ব। সে আমি মানে ওটাকে কি বলে 5 মিনিট ভাবার পরে আমার মনে পড়েছে ওটাকে ভাত কাপড় বলে। তো ওই ভাত কাপড়ের সময় মানে আমি ছবি তুলছি, ফটোগ্রাফার বলছে আমার দিকে তাকাও, ফটোগ্রাফারের পিছনে গিয়ে মেকআপ আর্টিস্ট দাঁড়িয়ে আছে, দিয়ে বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভাই আমার এত ফার্স্ট্রেটেড লাগছিল। আমার মানে আমি আমার ভাত কাপড়ের যে শাড়িটা ছিল, ওই শাড়িটা আমি ভীষণ শখ করে কিনেছিলাম, এবং পুরো মানে 3টে শাড়ির মধ্যে আমার হয়তো ভাত কাপড়ের শাড়িটার কালারটা এত সুন্দর লেগেছিল, এত পছন্দ ছিল, ওয়াইন কালারের ছিল। তো আমার সেই শাড়ির যে শখটা, মানে সেই শাড়ি পরে ছবি তোলার যে ব্যাপারটা, ওটাই মেকআপ আর্টিস্টটা হতেই দেয়নি। আমাকে এত ডিস্টার্ব করেছে, আমি ঠিক করে ছবি তুলতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। যে যাই হোক, আমি শেষ অবধি মানে আমি না খেয়ে খেতে বসে পড়ছিলাম। আমার বড় আমাকে নিচে নিয়ে গেছে কোনো রকমে, নিয়ে বলে দেখ ভাই না হবে চলে যাবে, টাকা দেবো না, কিন্তু এইরকম হ্যারাস করা সাজে না। তখন সবে 3টে বাজে, 3:30 সময় আছে। ও কন্টিনিউ আমাকে বলছে তুমি বসো, আমাকে সবাই বলছে। এবার আমি ওকে একবার বললাম যে দেখো ভাই আমি তো তোকে 3:30 সময় দিয়েছি। বলছে না আগে করলে আমার একটু সুবিধা হয়, আমার অন্যখানে মেকআপ। আরে ভাই তো আমি তো তোকে 3:30 সময় দিয়েছি, অদ্ভুত কথা। একটা কথা বলে রাখি, আমি একজন ভালো মেকআপ আর্টিস্টকে বুক করেছিলাম, বাট সে তার টিমকে পাঠিয়ে দিয়েছিল, টিমের নামে ওই একটাই মেকআপ পাঠিয়ে দিয়েছিল। আমি এত ডিস্টার্ব আমি আমার লাইফে কোনোদিন হয়নি। এবং ওই মেয়েটা খুবই দায় সারাভাবে আমার মেকআপ করেছিল, মানে ময়েশ্চারাইজার শুকালো না তার আগেই ও আমাকে প্রাইমার মাখিয়ে দিল, মেকআপ মাখিয়ে। আমি শুধু ভাবছি যে ভাই আমার মেকআপটা গন্ডগোল করে ফেলবে। এক্স্যাক্টলি তাই হয়। আমরা যখন মেকআপ করেও চলে যাই, প্রথম 1 ঘন্টা তো আমার মেকআপটা খুব ভালো ছিল, আমার ভালো লাগছিল, আমি রিয়াকশনও ভালো দিয়েছিলাম যে ঠিক আছে ভাই তুমি 1 ঘন্টায় 1.5 ঘন্টা এত সুন্দর কি করে মেকআপ করলে, আমার খুব ভালো লেগেছিল মেকআপটা দেখে। ছবি তোলার সময় সবকিছু ঠিকঠাক ছিল, ওই আয়নার মধ্যে ছবি তোলার ব্যাপারগুলো। হঠাৎ আমার ফটোগ্রাফারই আমাকে বলে ভাই তোর এটা কি মেকআপ করেছে? বলছি কেন? যে ভাই তোর মেকআপ এখন ফাটতে শুরু করেছে। আমি ফ্রিকড আউট হয়ে যাই যে আমার ফটোগ্রাফার বলছে মানে ফটোতে তো উঠছে, ও আমাকে বলছে যে দাঁড়া আমি এটা ফিক্স করার চেষ্টা করছি কোনোভাবে, তুই একটা কাজ কর। ভাবুন গাইস, আমার ফটোগ্রাফারের টিম এত ভালো ছিল। হ্যাঁ, ফটো ভিডিও এখন অব্দি দেয়নি ঠিকই, বাট আমি জানি আমার ফটো ভিডিও এত সুন্দর উঠেছে। ও লিটারালি মেকআপ ব্লেন্ডার দিয়ে আমার মেকআপটা ফিক্স করছে, বলছে যে তুই দাঁড়া আমি ফিক্স করছি বলে ও আমার মেকআপ ফিক্স করে দিয়ে নিজেই ফটো তুলছে। মানে ও মেকআপ আর্টিস্ট হয়ে গেছে, ওই ফটোগ্রাফার হয়ে গেছে। ভাই হ্যাটস অফ, ভাই দাদাকে হ্যাটস অফ। ওই দাদাটার নাম ছিল আই গেস সম্রাটদা আমার বরের বিয়ের ওই গায়ে হলুদগুলো কভার করেছিল, তো দাদা খুবই ভালো ছিল। এবং আমার বন্ধুরা যে পিছনে ছিল, আমার বন্ধুরা আগে চলে এসেছিল আমাকে সাপোর্ট দেওয়ার জন্য, পিছনে যে ছিল আমার বন্ধুদেরকেও এনকারেজ করছিল যে ভাই তুই ওকে হাসা, এমন কিছু বল যাতে একটু হাসে, যাতে একটু ওর প্যানিকটা কম হয়। মেকআপ আর্টিস্টের জন্য ওই যে বললাম ঠিক করে খেতে পারিনি, তো সেটার জন্য আমার খুব তাড়াতাড়ি খিদে পেতে শুরু করেছিল। এবং অত লোকের মাঝখানে আমি কিছুতেই বলতে পারছিলাম না যে আমার খিদে পেয়েছে, আমি একটু নিচে যাই কিছু একটা খেয়ে আসি। এবং আমার বরকেও পুরো মানে আমার বড় বারবার নিচে যাচ্ছিল, ওপরে আসলাম, তার মাঝখানে খিদে চোটে কি করবো, কাকে কি বলবো, কোথাও কেঁদেই ফেলি। আলটিমেট আমার কেঁদে ফেলার পরে আমি যে প্যাম্পারটা পেয়েছিলাম, মানে ওইটার জন্য আমি ভাবছিলাম যে আরে ভাই আমি আগে কাঁদলাম না কেন, ওরা একটা ফিল আসছিল। যাই হোক, মানে সেই এক থালা ভর্তি করে আমার কাকি শাশুড়ি চলে এসেছে, আমার ননদরা চলে এসেছে, সবাই চলে এসেছে, হ্যাঁ তুই খা। হ্যাঁ, তো তার মাঝখানে কিছু একটা ক্লিপ আছে আই থিঙ্ক। আমার খাওয়ার আগে আমার একদম শরীর দিচ্ছিল না, বাট খাওয়ার পরে
কাঁদছে মুখটা দেখে বুঝতে পারছি না। শ্বশুর বাড়িতে আছে। আমি বলছি তোর বিল্ডিং সেট। রে ভাই কত মেকআপ করেছিস, দুর্গা ঠাকুরের মতন হয়ে গেছিস তো। মা রে কত ফটো তুলবি, আমাদের দুজনে ম্যাচিং ম্যাচিং জামা নাড়িয়ে দিল। ওদেরটা তুলে দিই, ওরা জয়দীপ দাদা ম্যাচিং তুলতে পারবে না। একটা ছবি তুলবি আর ভিডিও করে নিবি। এই কি ইনস্টাগ্রামে ভালোবাসার এরকম গুলো হচ্ছে নাকি? ও আচ্ছা কর 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 এরকম কর, কিরকম কর। এরকম করে না? আমার মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, তারপরে আমি কাশি খেলাম, তারপরে আমার মুখ থেকে অনেক আওয়াজ বেরোচ্ছে। 5 লাখ চান্না মেরে আ ও প্রিয়া, এই দেখো কমেন্টটা দেখো, খুব বেশি আমি নেচে ফেলেছি বলে আমার বউ ভাতের দিন গলা একেবারে খারাপ হয়ে গেছিল। ওই অবস্থায় এত ছটপট করেছি। এই লাস্ট ক্লিপে ব্যাকগ্রাউন্ডে আমার কাকি শাশুড়ি বসে আছে, আমি ওই অবস্থায়ও ছটপট করছি। এটা যদি আমার কাছে ভীষণ একটা প্রিভিলেজ একটা ব্যাপার যে এত ভালো একটা শ্বশুরবাড়ি পেয়েছি যারা আমাকে জাজ করে না, আমাকে পাগল বলে দেয় না, বরং সেটাকে অ্যাপ্রিসিয়েট করে। তো যাই হোক, আমার ব্লগটা শেষ করতে তো ইচ্ছা করছে না, আমার মনে হচ্ছে যে আরো কিছু গল্প থাকলে হয়তো খুব ভালো হতো, কিন্তু দুঃখের বিষয় আমাকে ব্লগটা শেষ করতে হবে। ভিডিওটা এন্ড করার আগে আরেকটা কথা বলে রাখি, যেহেতু এই ভিডিওটা দেখানো সবকটা ক্লিপসই আমার বন্ধুরা তুলেছিল, আমার বন্ধুদের পক্ষে সম্ভব ছিল না যে ওরা আমার বাপের বাড়ির লোক বা আমার শ্বশুর বাড়ির লোকের ক্লিপসগুলো অ্যাড করবে। ওই জন্য যেহেতু ওরা তুলতে পারিনি, ওই জন্য আমি এই ভিডিওতে কোনোভাবেই আমার শ্বশুর বাড়ি বা বাপের বাড়ির লোককে দেখাতে পারিনি। পরে যখন আমার ভিডিওগ্রাফার সব ভিডিওগুলো প্রোভাইড করবে, ক্লিপসগুলো প্রোভাইড করবে, তখন হয়তো আমি আমার বাপের বাড়ির লোক, আমার শ্বশুর বাড়ির লোক সবাইকে নিয়ে একটা ভিডিও এডিট করে পোস্ট করতে পারবো। তার আগে অবধি আমি এরপরে হয়তো আমার ডেইলি ব্লগস পোস্ট করতে থাকবো যে এরপরে কি কি হয়েছে, আমার ওই অষ্টমঙ্গলা ব্লা ব্লা ব্লা, তারপর ব্যাঙ্গালোর এসেছি, তারপর কি হয়েছে না হয়েছে সব আমি পোস্ট করতে থাকবো। হঠাৎই হয়তো একদিন আমার ডেইলি ব্লগসের মাঝখানে আমি টুক করে আবার আমার একটা বিয়ের ব্লগ পোস্ট করে দিয়ে বেরিয়ে যাবো। তো যাই হোক, ততদিন অব্দি স্টে টিউন। ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আজকের জন্য টাটা।